বাগেরহাট ফরিদপুরের সংসদীয় আসন সীমানা পুনর্বহাল দাবিতে সড়ক ও রেলপথ অবরোধে দিনভর দুর্ভোগ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালন। জাকসুর পর এবার নজর রাকসু চাকসুতে। ক্যাম্পাসে ভোটের আমেজ। বরিশাল বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিক্ষোভ। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল আসামে মাত্রা ছিল 5.9। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন স্থানীয়রা। মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দেয়ায় দিনভর চরম দুর্ভোগে পড়েন ঢাকা খুলনা সহ দক্ষিণাঞ্চলের রেলযাত্রীরা। রেল অবরোধের দায়ে আন্দোলনের সমন্বয়কারী এক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ। অন্যদিকে বাগেরহাটেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। পাবনায় চলে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বিভিন্ন জেলায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজপথে আন্দোলনকারীরা। ফরিদপুর 4 সংসদীয় আসনে 2টি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ভাঙায় রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে হামিরদি রেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। রেলপথের অন্তত 10টি এলাকায় অবরোধ করেন তারা। এদিকে অবরোধের কারণে সকাল থেকে বন্ধ ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল। এই আন্দোলন চলবে, রক্ত দিয়ে রক্ত দেব, উদ্ধার করে ভাঙ্গা বাড়ি ভাঙ্গাই থাকতে চাই। আমাদের ভাঙ্গা থানা 12টি ইউনিয়নে গঠিত। এই 2টি ইউনিয়ন আলগি এবং হামিরদি কেটে নেওয়া হয়েছে। আমরা এই নগরকান্দা সালটা যাব না যতক্ষণ পর্যন্ত কি আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ঘাট ট্রেন যত যা কিছু আছে সব স্থায়ীভাবে বন্ধ করে দেব। জীবন লাগে জীবন দেবো, রক্ত লাগে রক্ত দেবো, তবু আমরা 2টা ইউনিয়ন আলাদা হতে দেবো না। যদি বেড়ার সাথে থেকে আলাদা করতেই হয়, আমাদের রক্তর পর দিয়ে হেঁটে যা আলাদা করতে হবে। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ করেছেন এলাকাবাসী। সকাল থেকে বন্ধ উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। আঞ্চলিক সড়কগুলোতেও নেই যান চলাচল। দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর আগে গত 4 আগস্ট সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা 1 আসনকে শুধু সাঁথিয়া উপজেলায় সংযুক্ত করা হয়, আর পাবনা 2 আসনের সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়। এরপর থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বেড়ার সাথে আমরা পূর্ণ যেভাবে আগে ছিলাম, আমরা ওইভাবে থাকতে চাই। বাংলাদেশে জন্মের পরের থেকে বেড়া সাথিয়া যে সময় পার্লামেন্ট শুরু হয়, বেড়া সাথিয়া 1 ছিল। বেড়া সাথিয়ার যে পাবনা 1-এর আসন ছিল, সেই আসনটা পূর্ণবহাল করতে হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় এবং আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা জানান, আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে সরে না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। পরে বিকেলে প্রশাসনের অনুরোধে বিক্ষোভ কর্মসূচি শিথিল করেন আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। তবে সোমবার সকাল থেকে আবারও কর্মসূচির ঘোষণা দেন তারা। ফরিদপুরের সড়ক অবরোধ কর্মসূচির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। শিপন, কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিনা জানাবেন, আর আন্দোলনের সমন্বয়করা কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন যে ফরিদপুরে কিন্তু পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি কিছুক্ষণ আগেই কিন্তু ঘোষণা দিয়ে শেষ করা হয়েছে। যদিও কর্মসূচিটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলার কথা ছিল। স্থানীয় প্রশাসনের সঙ্গে অবরোধকারীদের কয়েক দফা কথাবার্তার মধ্য দিয়ে 1 ঘন্টা তারা
আগেই তারা শেষ করেছে। এখন কিন্তু ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কে বিশেষ করে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক পথ যোগাযোগ কিন্তু স্বাভাবিক হয়ে আসতেছে আস্তে আস্তে। অন্যদিকে আপনাকে বলতে হয় যে গোপালগঞ্জ ঢাকা এবং খুলনা বেনাপোল ঢাকার যে রেল সংযোগ সেটিও কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। আমরা যতটা জানতে পেরেছি যে দুটি ট্রেন আটকা পড়া ছিল সেগুলো কিন্তু চলা শুরু করেছে এমনটি আমরা খোঁজ পেয়েছি। তো আপনাকে বলে রাখি যে এই 5 দিনের অবরোধে কিন্তু এই অঞ্চলের মানুষের পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু প্রচন্ড রকমের ভোগান্তির শিকার হয়েছে। বিশেষ করে ট্রেনে যে যাত্রীগুলো খুলনা থেকে ঢাকা যাচ্ছিল গতকালকে রাতে যারা খুলনা থেকে রওনা দিয়ে আসছিল আর সকালে আটকা পড়ার পর সেই ট্রেনে কিন্তু অনেক শিশু নারী বৃদ্ধ ছিল যারা কিন্তু মানে একরকম নিদারুণ কষ্টে ভুগছিল। তারপরেও কিন্তু অবরোধকারীদের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু এই সমস্যা বিবেচনা করে বৃদ্ধ মহিলা এবং শিশুদের কিন্তু তারা স্থানীয় ভ্যান যোগে বা বিভিন্ন বাহন যোগে তারা তুলে দিয়ে মহাসড়কে তারা পৌঁছে দিয়েছিল দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তো প্রশাসন যখন আজ বিকেল দুপুর 3টার সময় যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিং করে এবং ব্রিফিং তারা বলে যে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি বা শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে আমরা সম্মান দেখাবো, যদি মানুষের দুর্ভোগ বাড়তে থাকে এবং মানুষের জানমাল সম্পদ হুমকির মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু প্রশাসন চুপচাপ বসে থাকবে না এবং আর 4টা বা 5টার মধ্যে কিন্তু তারা প্রশাসন ব্যবস্থা নেবে এমনটি আমাদেরকে জানিয়েছিল। তো আমরা জানতে চেয়েছিলাম উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের কাছে। তিনি বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য কিন্তু প্রস্তুত ছিল। অবরোধকারীরা যদি বিশৃঙ্খলা করতো বা জানমাল বা সম্পদের হানি ঘটাতো সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এমনটি বলছে। অন্যদিকে অবরোধকারীরা কিন্তু বিকালে যে সভা করেছে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে সেখানে তারা বলেছেন যে সরকার বা স্থানীয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বা তাদের আহ্বানের সম্মান জানিয়ে কিন্তু 1 ঘন্টা আগে তারা অবরোধ প্রত্যাহার করেছে। আজকের মতো আবার আগামীকাল থেকে কিন্তু যথারীতি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের যে দাবি সে দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা আবার মাঠে সক্রিয় হবে এমনটি বলেছেন। আজকে কিন্তু ট্রেন এবং সড়ক পথে প্রায় 12 থেকে 14টি জায়গায় কিন্তু তারা অবরোধ করেছিল এবং অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিদ্যুতের প্রায় ফেলে তারা কিন্তু অবস্থান নিয়েছিল। কোনো যানবাহন কিন্তু চলতে দেয়নি, শুধুমাত্র জরুরি সার্ভিস বা সেবা দেওয়ার জিনিসপত্রই শুধু যানগুলোই শুধু চলছে। তো এই ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ফরিদপুরে সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। চাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 26টি ও হল সংসদে 2টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত চলে এই কার্যক্রম। চাকসু ভবনের 2য় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে ফর্ম বিতরণের এই কার্যক্রম, আর জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এতে নতুন করে যুক্ত হয়েছে 1764 জন ভোটার, ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 27,634 জনে। আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে রোববার প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা, আর আপত্তি গ্রহণের পর 25শে সেপ্টেম্বর ঘোষণা হবে চূড়ান্ত তালিকা। যদিও মোট পদ সংখ্যায় কোনো হেরফের হয়নি। কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা 28। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আমাদের সেশন জট, হল ক্যান্টিনের খাবার, যাতায়াতের অসুবিধা বা আমরা থাকতে পারছি না, এই রকম বিভিন্ন যত আনুষঙ্গিক কাজ আছে সব নিয়ে আমার কাজ করার ইচ্ছে। আমি যেহেতু প্রথম মনোনয়ন প্রার্থী, প্রথম সবার আগেই মনোনয়ন ফর্মটা সংগ্রহ করছি, এটা আসলেই খুবই ভালো লাগতেছে আর কি। আমার আরও 3 দিন আমরা মনোনয়নপত্র বিতরণ করবো। তো শুরুতে ভালো লাগছে, একজন ছাত্র এসেছিল হল চাকসুর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে সে অলরেডি নিয়ে গিয়েছে। তো আমরা আশা করছি আমাদের 3:30টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় আছে, আরও ছাত্রছাত্রী আসবে। বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্স নির্বাচনের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিএম কলেজের 0 পয়েন্টে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বাক স্বাধীনতার জন্য ছাত্র সংসদে নির্বাচন প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ও হলের সমস্যার সমাধানে হল সংসদে নির্বাচনের দাবিও জানান তারা। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার সহ নানা ধরনের সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল 5:11 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের উৎপত্তিস্থল দেখানো হয় ভারতের আসামের ঢেকিয়াজুলি থেকে 16 কিলোমিটার দূরে। এর প্রভাবে ঢাকা, গাজীপুর, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ সারা দেশে ভূকম্পনের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে একই সময়ে নেপাল, ভারত, মিয়ানমার ও চীনেও ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থলে রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা দেখানো হয়েছে 5.9। ঘরের মধ্যে শুয়ে ব্যায়াম করতেছিলাম। ব্যায়াম করার সময় হঠাৎ দেখি আমার শোকেসের একটু নাড়াচাড়া করেছি। ভালো মতো খেয়াল করলাম, তা আমি তখন অনুভব করতে পারলাম আমার শরীরটাও দুলছে, কাঁপছে। তো তখন আমি একটু মৃদু ভূমিকম্প উপলব্ধি করছি। তালা মারতে আমি পড়ে যেতে ধরছিলাম, এটাই। হ্যাঁ, এইটুকুই আমি বুঝেছি যে পরে যাবার ধরলাম কি কারণে। এখনই শুনলাম যে ভূমিকম্প যাচ্ছে, দেখতেছে ভূমিকম্প হচ্ছে, তা আমি আমার মেয়ে নিয়ে দৌড়ে উঠে বাইরে আসছি। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চরে বিদেশি অপারেটর নিয়োগ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই মিছিলে যোগ দেন কয়েকশো শ্রমিক। এ সময় শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। চট্টগ্রামের এই সমুদ্র উপকূল ভূকৌশলগত কারণে পরাশক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তাই বাণিজ্য ছাড়াও সারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এই বন্দরের গুরুত্ব আছে। বক্তারা বলেন, অতীতে ব্রিটিশ সহ নানা বণিক গোষ্ঠী বাণিজ্য সমৃদ্ধির কথা বলে এদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। তাই বিদেশিদের সাথে এ ধরনের চুক্তি থেকে সরে আসতে সরকার ও বন্দর কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় দেন। একই রায়ে নিহতের স্ত্রী রেণুকা বেগম ও লাবুর স্ত্রী ইসমত আরাকে 3 মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার এজাহারে জানানো হয়, 2020 সালের মার্চে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, রেজল করিম লাবুই হত্যা করেছে তার পিতা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেয়া 164 ধারার জবানবন্দি সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে এক ব্যক্তিকে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 11:30টার দিকে উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভুক্তভোগী রঞ্জন চাকমা ও তার স্ত্রী 3 দিন আগে রাঙামাটি থেকে এসে বিরেল চাকমার বাসায় ওঠান। বাসায় ওঠার সময় থেকেই বিরেল চাকমা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাতে বিরেল ও রঞ্জন একসঙ্গে মদ্যপানকালে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বিরেল চাকমা দা দিয়ে রঞ্জনের মাথায় আঘাত করলে তিনি নিহত হন। রঞ্জনকে হত্যার পর তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে বিরেল চাকমা। তবে সুযোগ বুঝে তিনি বাসার বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পালানোর সময় বিরেলকে গ্রেফতার করে পুলিশ। রঞ্জনের স্ত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। নিখোঁজের 40 ঘণ্টা পর নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা জানান, সকালে 8:45টার দিকে পাছাট গ্রামের কিনারায় 2 জনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয় তাদের। আর দুপুরে আরও 1 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে গাজীপুর ইউনিয়নের পাছাট চরপাড়া এলাকার ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে 3 শিশু ও 1 নারী নিখোঁজ হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তার নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বান্দরবানের বিভিন্ন উপজেলায় রয়েছে অসংখ্য ঝর্ণা। সবুজ পাহাড় আর মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের গহীনে এইসব ঝর্ণা দেখতে প্রতিদিনই ছুটে যায় পর্যটকরা। তবে সতর্কতার অভাবে ঘটে দুর্ঘটনা। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্তারা বলছে, পার্বত্য এলাকায় ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাওয়াও অনুচিত। রিজবির হাতে তথ্য ও ছবিতে প্রতিবেদন। জেলা বান্দরবানে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়।
সবুজের সমারোহে এসব পাহাড়ের অন্তরালে দেখা মেলে অসংখ্য ঝর্ণার। সদর উপজেলা ছাড়াও রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় এসব ঝর্ণার রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। উপভোগ করেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি একটা জিনিস মিস করি যে আমি এতদিন কেন আসলাম না। সুন্দর সুন্দর জলপ্রপাত, পাহাড়, পথ, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইভেন অনেক জায়গায় নোটিস করলাম যে হচ্ছে সতর্ক বার্তা লেখা আছে। ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছল। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। দুর্গম পাহাড়ি পথে ঘন্টার পর ঘন্টা হেঁটে ঝর্ণায় পৌঁছানো আর সেখান থেকে ফিরে আসা বেশ কষ্টকর ও অনিরাপদ। এছাড়া অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়েন অনেক পর্যটক, এমনকি ঘটে প্রাণহানির ঘটনাও। অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়, পর্যটকদের ঘুরতে সুবিধা হবে। আমি মনে করি যে যারা এখানে আসে সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকায় ভ্রমণের প্রয়োজন বাড়তি সতর্কতা। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাওয়া অনুচিত। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায় আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। এভাবে যদি পর্যটন স্পটগুলো ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রশাসনের সাথে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। অঘোষিত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেই তারা যেতে বেশি আগ্রহী হয়। এটি প্রশাসনকে ফাঁকি দিয়েই মূলত তারা আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসনের তথ্যমতে 2017 সাল থেকে প্রায় 9 বছরে ঝর্ণায় ও পাহাড়ি ঢলে মৃত্যু হয়েছে 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দার। এখন বান্দরবান। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।